আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সোমবার থেকে ৩ দিন সাধারণ ছুটি। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ উচ্চ ও নিম্ন আদালতের বিচারিক কাজ। ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বললেন হাইকোর্ট। এবং জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা পাওনা কর পরিশোধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এর আগে গণভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। বেলা 11টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও বিভিন্ন সংস্থার প্রধান সহ এ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে সবশেষ 2023 সালের 15 নভেম্বর এ কমিটি বৈঠকে বসেছিল। সেদিক থেকে সরকারের বর্তমান মেয়াদে এটি হচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। চলমান পরিস্থিতিতে সরকার রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ নন স্টপ চলতে থাকবে। আগে যেমন শিডিউল ভিত্তিক কারফিউ জারি ছিল, এখন সেটা না থেকে একটানা চলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত 19 জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ধীরে ধীরে অফিস সূচি স্বাভাবিক হয়। এদিকে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যে কোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচার কার্য পরিচালনার আদেশ দেবেন। এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডলের তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এছাড়া বরিশাল, নরসিংদী সহ কয়েকটি স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর, অফিস ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যার পর কারফিউ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন এখন আর ছাত্র আন্দোলনে নেই। বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। চলমান আন্দোলন এখন থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার প্রতিবাদে রাজধানী জুড়ে শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানী জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেন তারা। সরকার পতনের এক দফা প্রতিহত করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ কর্মীরা। আক্রমণ করে অবশ্যই আমরা তাদেরকে মোকাবিলা করে তাদেরকে বাংলার মাটিতে পরাজিত করব। এখানে কোনো ছাত্র নাই, কিন্তু এনে এসে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আমরা আক্রান্ত হলে তো আমরা প্রতিরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার উপর আঙ্গুল তুলেছে। বঙ্গবন্ধু সৈনিকেরা আর ঘরে বসে থাকবে না। শেখ হাসিনার হাতে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য আমাদের যদি বুকে তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, আমরা দিতে পিছপা হব না। জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা মাঠে আসি, তাদেরকে প্রতিহত করেই ঘরে ফিরে যাব। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কখনোই আমরা এই পরাজিত শক্তিদের কাছে হস্তান্তর করব না। এক দফার প্রতিবাদে মানিক মিয়া এভিনিউয়ে মিছিল করে কৃষিবিদরা। তারা বলছেন, ছাত্র আন্দোলনের নামে চলমান এই আন্দোলন বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের আন্দোলন। যারা বাংলাদেশকে অশান্ত করেছে, যারা বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে আক্রমণ করেছে, রাষ্ট্রকে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে বিপক্ষে আমরা বলতে চাই এখনো সময় আছে। সুবুদ্ধির যদি উদয় ঘটুক, কারণ হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে চলমান আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত। নির্বাচন আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না। সেই অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। কোটার দাবি পূরণ হওয়ার পরেও কেন সরকার পতনের দাবি উঠল, এমন প্রশ্ন রাজপথ জুড়ে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে আদালত বলেন, সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তবে সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে বলেও বলেন হাইকোর্ট। বিস্তারিত নুসরাত শারমিনের রিপোর্টে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার বিষয়ে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। তবে গুলি করার ক্ষেত্রে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্টি জানিয়ে রিটকারীরা জানান, কাগজে কলমে খারিজ হলেও আদালতে যা চাওয়া হয়েছে আদালত তাই পর্যবেক্ষণে দিয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু, সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার। কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ
তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। রিটটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একদফায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানান এই আইনজীবী। পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে। সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে উল্লেখ করে সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পুলিশে ফৌজদারি কার্যবিধিতে আছে এবং পিআরবিতে আছে, সেখানে হচ্ছে যদি কোনো উচ্ছৃঙ্খলামূলক কার্যকলাপ হয়, কারো মানুষের থ্রেট টু লাইফ হয়, থ্রেট টু প্রপার্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ অস্ত্র, অগ্নেয়াস্ত্র তারা করতে পারবে, অগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করতে পারবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আবু সাইদ অপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আর এর ফলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল খারিজ করেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, মহামান্য আপিল করে। এর আগে গেল 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা করফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। টোকিওর মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও রোববার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার রেলের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, অনিবার্য কারণবশত আজ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। রেলওয়ে জানিয়েছে, আপাতত একদিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে রবিবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে 14 দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনের দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে 74টি গ্রাম প্লাবিত হয়ে 28,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। শনিবার রাত 8টার দিকে নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে পরশুরামের 15টি ও ফুলগাজী 2টি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতুড়ি, বাটালি আর সার্জারি ব্লেড দিয়ে চলছে লাশের পোস্টমর্টেম। উপযুক্ত ব্যবস্থা না থাকায় লাশ মেঝেতে রেখেই চলে ময়না তদন্তের কাজ। নেই ইলেকট্রিক করাত, এক্সরে মেশিন, নেই আলামত রক্ষণাবেক্ষণের ফ্রিজ সহ পর্যাপ্ত ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। নেই জেনারেটরের ব্যবস্থা। এই নিয়ে 250 শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গ। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1982 সালে সেবা কার্যক্রম শুরু হয় ফেনী সদর হাসপাতালে। এরপর 250 শয্যায় উন্নীত হলে এর নামকরণ হয় 250 শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল। তবে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও মর্গের কোনো পরিবর্তন হয়নি। আলো, পানি ও বিদ্যুৎ সব সুবিধাই এখানে অপ্রতুল। লিঙ্গভেদে ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এ মর্গে শুধু একজন পুরুষ ডোমই কর্মরত। গত 25 বছর ধরে তিনি অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন এখানে। 2-4 জন লোক যদি হয়
তাহলে মনে করেন আমাদের কাজকর্ম করতে সুবিধা হয়। এছাড়া লাশকাটা ঘরের সামনে হাসপাতালের গেট, এক পাশেই সড়ক, অপর পাশে খাবার হোটেল হওয়ায় দুর্গন্ধে হাসপাতালে আসা রোগীসহ জনগণকে, সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা চাই ফেনী সদর হাসপাতালটা আরো আধুনিক এবং মডেল হাসপাতাল হিসাবে রূপ নিবে। 3 দিন সময় লেগে যায়, 2-3 দিনের কারণে লাশটার পচন ধরে যায়, পচন ধরাতে এটা সমস্যা তৈরি হয়ে যায়। মর্গে নেই কোনো জেনারেটর, ময়নাতদন্তের সময় বিদ্যুৎ চলে গেলে বিড়ম্বনার শেষ থাকে না। এখন পর্যন্ত কোনো এক্স-রে মেশিনও স্থাপন করা হয়নি। ময়নাতদন্ত করা হয় হাতুড়ি, বাটালি ও সার্জারি ব্লেড দিয়ে। আমাদের এখানে আধুনিক অস্ত্রের প্রয়োজন। এখানে তো আমরা লোহা দেয়া, কাউসার সার্জারি দিয়ে বানায় লওয়া হয়েছে, হাতুড়ি বাটাল দিয়ে বাইরে তারপরে কাজ করানো লাগে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, লাশকাটা ঘরটি অনেক পুরনো, এটি আরো আধুনিক ও উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের 250 শয্যা হাসপাতালে একটি মর্গ রয়েছে, আরো অত্যাধুনিক করার জন্য কিছু বিষয় আমাদের দরকার। আমাদের ইতিমধ্যে 2টো রিফ্রিজারেটর রয়েছে, কিন্তু দুঃখের বিষয় 6 প্রকোষ্ঠের যে রিফ্রিজারেটরটা ওটা আপাতত বিকল রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কৃষিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বাজিমাত করছেন উপকূলের কৃষকরা। উচ্চ মূল্যের সবজি চাষ করে চলতি মৌসুমে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালী কলাপাড়ার করলা চাষিরা। তাদের দাবি, দেশের মধ্যে সবচেয়ে বেশি করলা উৎপাদন হয়েছে এখানে। কৃষি বিভাগ বলছে, এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শুধু করলাতেই প্রায় 7 কোটি টাকা বিক্রি করবেন চাষিরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সবজি চাষে সুখ্যাতি রয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাষিদের। তবে এবছর টিয়া সুপার, বুলবুলি প্লাস, পালি প্লাস জাতের করলা চাষে ছাড়িয়ে গেছে পূর্বের সকল রেকর্ড। উচ্চমূল্যের করলা প্রতিদিন গড়ে 500 থেকে 600 মণ রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের যতগুলো ফসল আছে তার চাইতে উচ্চমূল্য ফসল হয়েছে করলা। অতএব আমার এই 5 একর জমিতে করলা উৎপাদন করতে আমার 5 লক্ষ টাকা খরচা হয়েছে। আশা করি আমি 20 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, জালকাঠি, বরগুনা, খুলনা, বিভিন্ন জায়গায় এ জায়গাতে 500 থেকে 600 মণ করলা রপ্তানি হয়। কৃষি বিভাগের সহায়তায় মাঠ পর্যায়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এমন সুফল পাচ্ছেন দাবি চাষিদের। তুলনামূলক উৎপাদন খরচ কম ও চারা রোপণের পর 55 থেকে 60 দিনেই পরিপক্ক ফলন তুলতে পারেন উৎপাদনকারীরা। ফলে উচ্চমূল্যের ও স্বাস্থ্য উপকারী করলা চাষে উদ্যোগী হচ্ছেন প্রান্তিক চাষিরা। প্রশিক্ষণ পাইয়া আমরা বেডের কায়দায়, সরল জমিতে বেড করে বেডের কায়দায় আমরা এই করলা চাষ করতেছি। আমরা থেকে আরো বাড়বে, আরো ব্যাপক হারে হবে এবং আরো এসএসসিপি ট্রেনিং পাই আমরা উচ্চ মূল্যের আরো কিছু সবজি আমরা চাষ করি। 34 মাসে করা শুরু করে আমাদের এই লতা কৃষি ভাদ্র মাসে শেষ হয়। আধুনিক পদ্ধতিতে সুফল পাচ্ছেন কৃষকেরা, তাই ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা বলছে স্থানীয় কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চাষ করতে হয় সেই আধুনিক প্রশিক্ষণ তাদেরকে আমাদের অফিসে নিয়ে দিয়েছি। আমরা তাদেরকে কৃষি বিপণনের মাধ্যমে উন্নত মানের ক্রেডিট দিয়েছি এবং কৃষক গ্রুপ যাতে ভবিষ্যতে আরও বেশি করলা এবং অন্যান্য উচ্চমূল্যের ফসল উৎপাদন করে সেই প্রশিক্ষণ দেব এবং আমি সেই চেষ্টা অব্যাহত রাখব। শুধু করলা চাষেই নয়, সরকারি সহযোগিতা পেলে সব ধরনের কৃষি উৎপাদনে এগিয়ে আসবে এই অঞ্চলের চাষিরা, এমনটাই মনে করেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সন্ধ্যা 6টা থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সোমবার থেকে 3 দিন সাধারণ ছুটি। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ উচ্চ ও নিম্ন আদালতের বিচারিক কাজ। 3 দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বললেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা পাওনা কর পরিশোধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দর্শক, এই ছিল এখনকার রাতের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।